আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 9 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। মেহেদি পরানো মহিলা মেঘকে জিজ্ঞেস করে, ম্যাম আপনার স্বামী বা বয়ফ্রেন্ড আছে কি? তার নাম কি? মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে, তার কিছু খেয়াল করতে পারে না, যার ফলে মেঘ বলে আদ্রিয়ান রেদওয়ান। মেঘের কথা শুনে মহিলা ওর হাতে ঠিক মাঝে বড় করে আদ্রিয়ান রেদওয়ান নাম লিখে দেয়। মেঘ এই বিষয়টা দেখে না, তার খেয়ালও নাই। প্রায় 10 মিনিট পর মেঘের হাতে মেহেদি দেওয়া শেষ হয়। মেঘ সেখান থেকে উঠে দূরে গিয়ে দাঁড়ায়। আবিহার সকল কাজিন এখন মেহেদি দিবে। মেঘ দূরে সুইমিং পুলের কাছে যায়, তার হাতে মেহেদি দেখতে থাকে। হঠাৎ করে মেঘের চোখ যায় তার হাতের মাঝে বরাবর আদ্রিয়ান রেদওয়ান নাম লেখা। মেঘ নামটা দেখার সাথে সাথে চমকে যায়। একটু আগের ঘটনা কথা মনে পড়ে তার। যদি এখন কেউ মেঘের হাতে আদ্রিয়ান নাম দেখে তবে সর্বনাশ হয়ে যাবে। মেঘ সবাইকে কি উত্তর দিবে? মেঘ তাড়াতাড়ি করে তার মেহেদি মুছতে শুরু করে, কিন্তু এটা ওঠে না। মেঘ সুইমিং পুলের পানির মধ্যে তার হাত ভিজায়, এরপর মেহেদি তুলতে থাকে। আদ্রিয়ান এতক্ষণ ফারহানা বেগমের বকা শুনছিল, কারণ সে সারাদিন বাসায় ছিল না। তবে অনেক সরি আর অজুহাত দিয়ে ফারহানা বেগমের হাত থেকে মুক্তি পায়। আদ্রিয়ান সুইমিং পুলের এদিকে আসে, কারণ এত গান বাজনার শব্দ তার ভালো লাগছিল না। আদ্রিয়ান দেখে একজন মেয়ে সুইমিং পুলের পানির মধ্যে তার হাত ধোয়ার চেষ্টা করছে, যা দেখে সে তার কাছে এগিয়ে যায়। আদ্রিয়ান বলে, আপনি সুইমিং পুলের পানির মধ্যে হাত পরিষ্কার করছেন কেন? রিসোর্টে কি ওয়াশরুম নাই? এখানে পানি কেন নোংরা করছেন? আদ্রিয়ানের কণ্ঠ শুনে তাড়াতাড়ি মেঘ তার হাত ধুয়ে উঠে পড়ে। তবে আদ্রিয়ান তার পিছনে দাঁড়িয়ে থাকা মেঘ তার বুকের সাথে ধাক্কা খায়। মেঘ যখন টাল সামলাতে পারে না, সুইমিং পুলে পড়ে যেতে লাগে, তখনই আদ্রিয়ান দ্রুত তার হাত ধরে ফেলে শক্ত করে। আদ্রিয়ান মেঘের কবজি ধরে, তখনই তার চোখ যায় মেঘের হাতে লেখা তার নামের দিকে, যেখানে বড় বড় করে স্পষ্ট করে লেখা আছে আদ্রিয়ান রেদওয়ান। আদ্রিয়ান অবাক হয়ে বলে, আপনি আমার নাম আদ্রিয়ান রেদওয়ান আপনার হাতে লিখেছেন কেন? মেঘ যেটা ভয় পেয়েছিল তাই হয়েছে। মেঘ মনে মনে বলে, সর্বনাশ। মেঘ ভয়ার্ত চোখে আদ্রিয়ানের দিকে তাকায়, ভয়ে তার গলা শুকিয়ে আসছে। এখন কি বলবে সে? আদ্রিয়ান তার পরিচিত না, তার নাম সে শুনে নাই। এই কথাটা মেঘ বলতে পারবে না, কারণ আদ্রিয়ান তাকে কলেজ ক্লাসরুমে দেখেছে। আদ্রিয়ান মেঘের চুপ করে থাকা দেখে ধমকে সুরে বলে ওঠে, এই মেয়ে কথা বলছো না কেন? তোমার হাতে আমার নাম কেন লিখেছ? উত্তর দাও। আদ্রিয়ানের ধমক শুনে মেঘের ভয়ের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। মেঘ শান্ত চোখে আদ্রর দিকে তাকায়, এরপর মনের মধ্যে দ্রুত মিথ্যা অজুহাত সাজায়। মেঘ বলে, সরি আদ্রিয়ান স্যার, কিন্তু বিশ্বাস করেন এতে আমার কোনো দোষ নাই। এই কাল রিসোর্টের বাহিরে আবিহাকে খোঁজার সময় আমাদের মাঝে দেখা হয়েছিল না ওকে অপরের সাথে? তখন আবিহা শয়তান কাজিনরা এখানে ছিল। ওরা মনে করেছে সে আপনার আর আমার মধ্যে কোনো প্রেম ঘটিত সম্পর্ক রয়েছে, যার জন্য ওরা আজ শয়তানি করে আপনার নাম আমার হাতে লিখে দিয়েছে। যখন আবিহার সাথে কথা বলছিলাম, যার জন্য বিষয়টা খেয়াল করিনি। পরে যখন হাতের দিকে তাকাই, তখন দেখি আপনার নামে আমার হাতে মেহেদি দেওয়া, যার জন্য তাড়াতাড়ি করে সুইমিং পুলে এসেছি হাত ধোয়ার জন্য। মেঘ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে আদ্রিয়ানকে, কারণ এখন বিপদ থেকে রক্ষা পেতে মিথ্যা অবলম্বন কথা তার কাছে আর কোনো উপায় নাই। আদ্রিয়ান হয়তো মেঘের কথা বিশ্বাস করে, কারণ সে জানে কাজিনরা কত দুষ্ট আর শয়তান। আদ্রিয়ান মেঘের হাত ছেড়ে দেয়, মেঘ হাফ ছেড়ে বাঁচে। আদ্রিয়ান তবুও সন্দেহবোধক দৃষ্টি নিয়ে মেঘকে প্রশ্ন করে, সত্যি কি কাজিনরা মেহেদি দিয়ে আমার নাম তোমার হাতে লিখিয়েছে? মেঘ তার কথা শুনে সত্যতা প্রমাণ করার জন্য দৃঢ় বিশ্বাসে নিয়ে বলে, জি স্যার, আমি সত্যি বলছি। মেঘ কখন মিথ্যা কথা বলে না। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সে মেঘের কাছ থেকে দূরে সরে যায়। মেঘ শান্তির নিঃশ্বাস নেয়, আর একটু হলে আদ্রিয়ান তার বিষয়ে সব জেনে যেত। তবে মেঘ যে এত সুন্দর মিথ্যা কথা বলতে পারে তা মেঘ জানতো না। মেঘ আর সুইমিং পুলের কাছে দাঁড়ায় না, সে দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভিতরে চলে যায়। আদ্রিয়ান এখন সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে আছে। তার মেঘের কথাটা সম্পূর্ণ বিশ্বাস হয়নি, কিন্তু একজন অপরিচিত নারী তার নাম নিজের হাতে কেন লিখবে? কাল মেঘের সাথে তার প্রথম দেখা হয়েছে, এত তাড়াতাড়ি তার প্রেমে পড়ে যাওয়ার কথা না মেঘের। আর যদি মেঘ মনে মনে আদ্রিয়ানকে পছন্দই করে, তবে সে না বলল কেন? মেঘ কি তবে সত্যি বলছে? সব দোষ কি কাজিনদের? আদ্রিয়ান সুইমিং পুলে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাটা ভাবে। অন্যদিকে মেঘ বাড়ির ভিতরে চলে যায়। মেহেদি অনুষ্ঠানে সকলে আনন্দ করছে। মেঘ চুপচাপ আবিহার পাশে বসে যায়। সে এখন আর এখান থেকে নড়বে না। আদ্রিয়ানের সময়ও যাবে না। যদি তার সাথে আদ্রিয়ানের দেখা হয়, তবে তো চোখ সরিয়ে নিবে বা ইগনোর করবে। যাই হয়ে যাক না কেন, আদ্রিয়ানের থেকে মেঘ দূরত্ব বজায় রাখবে। মেহেদি অনুষ্ঠানে সকলে নাচ গান করছে, চারপাশে আত্মীয় স্বজন বন্ধুরা রয়েছে। আমেরিকার কোনো মানুষের সাথে মেঘের পরিচয় নাই, যার জন্য মেঘ কারোর সাথে তেমন কথা বলেনি। আবিহার হাতে মেহেদি পরানো শেষ হয়, তবে এতক্ষণ তার পাশেই ছিল। আদ্রিয়ান প্রায় 10 মিনিট পর মেহেদি অনুষ্ঠানে আবার ফিরে আসে। সকলে যখন তাদের নাচ শেষ করে স্টেজ থেকে নেমে পড়ে, তখনই কারণ মাইক হাতে তুলে নেয়। কারণ মাইকে বলে, গুড ইভিনিং বন্ধুরা, অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি আর বন্ধুদের স্বাগতম। আপনারা সকলে এতক্ষণ স্টেজে উঠে ডান্স পরিবেশন করছেন, কিন্তু এখন সকলে গান গেয়ে শোনাবে।
আবিহার সবচেয়ে প্রিয় বন্ধু মেঘ, আর তার সাথে গাইবে আমার মামাতো ভাই আদ্রিয়ান রেদওয়ান। মেঘ আদ্রিয়ানের সাথে গান করার কথা শুনে থমকে যায়। সে যত এই মানুষটার থেকে দূরে থাকতে চায় ততই নিয়ত তাদের কাছে নিয়ে আসে। মেঘ এখন কাছে আসা আর দূরে যাওয়ার খেলা খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছে। কারণের কথা শুনে আদ্রিয়ান নিচে অবাক হয়ে যায়। সাধারণত আদ্রিয়ান খুব একটা ভালো গান গাইতে পারে না। কলেজ লাইফে যখন মেডিকেলে পড়াশোনা করত তখন টুকটাক গান করত, তবে ডক্টর হওয়ার পর গান করা প্রায় ছেড়েই দিয়েছে। কাজ বা পড়াশোনার চাপে আলাদা করে গান করার সময় বের করতে পারেনি। আদ্রিয়ান কারণের দিকে রাগে দৃষ্টিতে তাকায়, কারণ এটা চোখ টিপ দেয় আদ্রিয়ানকে। কারণ ইচ্ছে করে মেঘ আর আদ্রিয়ানকে একসাথে গান করতে বলেছে, কারণ আদ্রিয়ান যখন ছাদের উপর বলেছিল তার মেঘের মতো এমন শান্ত আর ভদ্র মেয়ে পছন্দ, যার জন্য কারণ মনে করেছে আদ্রিয়ান হয়তো মেঘকে লাইক করে বা ভালোবাসে। আদ্রিয়ানের এখন নিজের উপরে ভীষণ রাগ হচ্ছে। সে তখন কেন কারণের সামনে মেঘকে উদাহরণ হিসেবে দেখালো। সে মেঘকে ভালোবাসে না, শুধু মেঘ না, আদ্রিয়ানও অন্য কোনো মেয়েকে ভালোবাসে না। নারীর প্রতি তার আকর্ষণ বরাবরই কম। মেঘ আবিহার পাশে স্থির হয়ে বসে আছে দেখে আবিহা বলে, মেঘ তুই না খুব সুন্দর গান করিস, যা এখন গান কর। মেঘ না সূচক মাথা নাড়িয়ে বলে, আবিহা আজ আমার গলার অবস্থা ভালো না, আর এখন গান গাইতে ইচ্ছে করছে না আমার, আজ থাক অন্যদিন করব। মেঘের কথা আবিহা শুনে না, তাকে জোর করে স্টেজে গান করতে পাঠায়। মেঘের মন ভীষণ খারাপ হয়ে যায়, তার কণ্ঠ দিয়ে গানের সুর আসছে না। আদ্রিয়ানও কারণের কথায় স্টেজে উঠতে বাধ্য হয়। তারও ভীষণ বিরক্ত লাগছে এসব। আদ্রিয়ান আর মেঘের বর্তমান একসাথে স্টেজে অবস্থান করছে। মেঘ তার হাতে মাইক তুলে নেয়। মেঘ প্রথমে গানের সুর তুলে গান ধরে, কি করে তোকে বলবো মন কি যে চাই, কেন সে পালিয়ে বেড়াই তোমার থেকে, কি করে বলবো তোমায়, কেন এই মন হাত বাড়াই, আবারও হারিয়ে সে যায় তোমার থেকেই, তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে হাই, কি করে বলবো তোমায় আসলে মন কি যে চাই, কেন সে পালিয়ে বেড়ায় তোমাকে থেকেই, পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়, তবুও আমার ফিরে আসার সত্যি নেই উপায়, তুমি আমার জিতের বাজি তুমি আমার হার। ইগনোর দিস সং, আমি গান বলতে পারি না। মেঘ গানের সুর আর শব্দ উচ্চারণ করার সময় আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে থাকে। সে গান করছে না, বরং আদ্রিয়ানকে তার মনের কথা বলছে। স্টেজে সকলে শান্ত আর মুগ্ধ হয়ে মেঘের গান শুনছে। আদ্রিয়ান বুঝতে পারে কাল রাতে তার পাশের রুমে গান করা মেয়েটা মেঘ। মেঘের কণ্ঠস্বর শুনে সে সত্যিই মুগ্ধ। এত আবেগ, এত ভালোবাসা দিয়ে কি গান করা যায়? আদ্রিয়ান মেঘের গান শুনতে গিয়ে তার নিজের লাইন ভুলে গেছে। পরে যখন তার মনে পড়ে তখন সে আর মেঘ একসাথে গান গায়, কি করে বলবো তোমায় আসলে মন কি যে চাই, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। আদ্রিয়ান আর মেঘের গান করা শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে হাততালি দিয়ে ওঠে। মেঘ মুখে জোরপূর্বক হাসি বজায় রেখে স্টেজ থেকে নেমে পড়ে। আদ্রিয়ানের সাথে কোনো কথা বলে না, আর তার কথা বলার ইচ্ছেও নাই। মেঘ এসে আবার তার আগের জায়গায় আবিহার পাশে বসে পড়ে। মেঘের মুখ মলিন হয়ে যায়, শুধু মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। অনুষ্ঠানে সকল কিছু তার বিরক্ত লাগছে, কিন্তু এই সব কিছু তার এখন সহ্য করতে হবে শুধুমাত্র আবিহার জন্য। কারণ মেঘ চায় না তার জন্য আবিহা কষ্ট পাক। রাত প্রায় 12টা, মেহেদি অনুষ্ঠান শেষ। বাড়ির সকলে এখন ভীষণ টায়ার্ড। আবিহা কারণ সহ সকলে তাদের রুমে চলে যায় বিশ্রাম নিতে। মেঘও ভীষণ ক্লান্ত, তবে শরীরে ক্লান্তির চেয়ে মনের ক্লান্তি দ্বিগুণ। রুমে অন্ধকারে একা একা অনেক সময় বসেছিল মেঘ, তবে অন্ধকারে থাকতে তার ভালো লাগছিল না। বাহিরে সতেজ নিঃশ্বাস তার ভীষণ প্রয়োজন। এই উদাসী মনের প্রশান্তি দরকার। মেঘ রুম থেকে বের হয়ে ছাদে যায়, একটু একা সময় কাটাবে। অন্যদিকে আবিহার কাজিনরা সকলে ছাদে বসে পার্টি করছে। মেহেদি অনুষ্ঠান শেষে সকলে যখন ক্লান্ত রুমে ফিরে যাবে তখন তারা ছাদে বসে মদ সহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্য খাবে। আমেরিকায় ড্রিঙ্কস করা খুবই সাধারণ বিষয়। এখানকার মানুষ পার্টির মধ্যে নেশা জাতীয় দ্রব্য খায়। কাজিনরা সকলে ড্রিঙ্কস করছে আর মিউজিক চালিয়ে নাচ গান করছে, তবে মিউজিকের ভলিউম কম থাকায় বাড়ির সদস্যরা শুনতে পায় না। সকলে যখন পার্টি করায় ব্যস্ত তখন ছাদে এসে উপস্থিত হয় মেঘ। ছাদে এসে সকল কাজিনদের দেখে মেঘ অবাক হয়ে যায়। মেঘ বলে, তোমরা এখানে কি করছো? বাড়ির সকলে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, তোমরা ঘুমাবে না? মেঘকে দেখে সকল কাজিনরা তাকে ডাক দেয়। মেঘ তাদের কাছে যায়। মেঘ দেখে তাদের সামনে কিছু মদ জাতীয় পানীয় খাবার রাখা আছে। মেঘ অবাক হয়ে বলে, তোমরা সকলে কি এখানে বসে ড্রিঙ্কস করছো? আরে না মেঘ, এটা মদ না। আমেরিকায় মানুষ যখন কাজ করে টায়ার্ড হয়ে যায় তখন এই কোমল পানীয় খায় তাদের শরীর বা মনে ক্লান্তি দূর করতে। কাজিনদের বলা কথাটা মেঘের বিশ্বাস হয় না। মেঘ একটা গ্লাসে রাখা মদ একটু নাক দিয়ে গ্রান নেয়, সঙ্গে সঙ্গে সে দ্রুত সরে যায়। কি বিশ্রী গন্ধ! মেঘের সন্দেহ ঠিক এটা মদ। মেঘ বলে, তোমরা মিথ্যা কেন বলছো? এইটা বিশ্রী গন্ধ বলে দিচ্ছে। এইটা কোনো কোমল পানীয় জাতীয় খাবার না, বরং এটা মদ। মেঘ, বিশ্বাস কর এটা মদ না। আচ্ছা তুমি একটু খেয়ে দেখো, এরপর বুঝতে পারবে এটা মদ না সাধারণ পানি। মেঘ বলে, না আমি এসব খাই না। আরে মেঘ, একটু খেলে কিছু হবে না।
সকল কাজিনরা মেঘকে শক্ত করে ধরে এরপর জোর করে মদ জাতীয় পানি খাবার খাইয়ে দেয়। প্রথম এক প্যাক মেঘের পেটে পড়তেই বমি করে দেওয়ার মতো অবস্থা হয়। জীবনে প্রথমবার সে মদ খাচ্ছে আর এত বৃষ্টি গন্ধ মেঘের সারা শরীর গুলিয়ে আসে। তার মাথা চক্কর দিয়ে ওঠে। মেঘ নিষেধ করে দেয় সে আর খাবে না, কিন্তু আবিহার দুষ্টু কাজিনরা তার কথা শুনে না। জোর করে ধরে তাকে আরো কয়েক প্যাক মদ খাইয়ে দেয়। মেঘের এখন নেশা ধরে গিয়েছে, সে এখন কি করছে কিছুই বুঝতে পারে না। তবে তার এখন কিছু সেন্স রয়েছে। কাজিনরা বলে, মেঘ তুমি কি আরো কোমল পানীয় খাবে? পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।